১৯৫৯ সালের মার্চ মাসে চীনা সেনারা যখন তিব্বতে একটি বিদ্রোহ দমন করেছিল, তখন চতুর্দশ দালাই লামা তেনজিন গ্যাতসো ভারতে পালিয়ে যান। ২০ বছর বয়সী একজন তরুণের কাছে ভবিষ্যৎ নিশ্চয়ই অন্ধকার মনে হয়েছিল। চীনের কর্মকাণ্ডের প্রতি সাড়া দিতে অল্প কয়েকটি দেশ প্রস্তুত থাকায় তিব্বতীয়দের এবং তাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য তাকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। তবুও কয়েক দশক নির্বাসিত জীবনযাপন করার পরও তার প্রভাব নিজ সম্প্রদায়ের বাইরেও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তিনি শুধু তিব্বতীয়দের আধ্যাত্মিক নেতা এবং তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের আশার এক জীবন্ত প্রতীকী নন, বরং একজন বৈশ্বিক শান্তির আইকন এবং বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব। তিব্বতের স্বশাসনের জন্য তার অহিংস সংগ্রামের জন্য ১৯৮৯ সালে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। যদিও তিনি বলেছেন যে তার লক্ষ্য স্বাধীনতার পরিবর্তে তিব্বতের স্বায়ত্তশাসন, তবুও বেইজিং তাকে এখনও একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে। এখন চীন ও তিব্বতের মধ্যকার টানাপোড়েন সম্পর্কের কেন্দ্রবিন্দুতে সারা জীবন কাটানোর পর দালাই লামা ভবিষ্যতের দিকে মনোযোগ দিচ্ছেন। ২০২৫ সালের জুন মাসে তার ৯০ বছর পূর্ণ হওয়ার পর তিনি নিশ্চিত করেছেন যে তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবেন। এটি তার ৬০০ বছরের পুরনো বৌদ্ধ প্রতিষ্ঠানের ধারাবাহিকতা নিয়ে সন্দেহ দূর করেছে। চতুর্দশ দালাই লামা ১৯৩৫ সালের ৬ জুলাই তিব্বতের বর্তমান সীমানার ঠিক বাইরে একটি ছোট গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মা তাকে লামো ধুন্দুব নাম দিয়েছিলেন। যখন তার বয়স ২ বছর, তখন বৌদ্ধ কর্মকর্তাদের একটি অনুসন্ধান দল তাকে ত্রয়োদশ পূর্ববর্তী দালাই লামাদের পুনর্জন্ম হিসেবে স্বীকৃতি দেয় এবং ৪ বছর পূর্ণ হওয়ার আগেই তাকে সিংহাসনে বসানো হয়। তেনজিন গ্যাতসো নামক সন্ন্যাসীর নাম দেওয়া হয় তাকে। তিনি একটি মঠে শিক্ষাপ্রাপ্ত হন এবং বৌদ্ধ দর্শনে ডক্টরেট ডিগ্রি, গেসে লাহারাম্পা ডিগ্রি অর্জন করেন। ১৯৫০ সালে দালাই লামার বয়স যখন ১৫ বছর, তখন চীনের সদ্য প্রতিষ্ঠিত কমিউনিস্ট সরকার সেনারা তিব্বতে প্রবেশ করে। এ সময় দালাই লামা রাষ্ট্রপ্রধান হিসেবে পূর্ণ ক্ষমতা গ্রহণ করেন। ১৯৫১ সালের মে মাসে চীন তিব্বতকে চীনের অন্তর্ভুক্তিকরণের বৈধতা দিয়ে একটি ১৭ দফা চুক্তি তৈরি করে। এরপর ১৯৫৯ সালের ১০ মার্চ চীনের একজন জেনারেল দালাই লামাকে একটি চীনা নৃত্য দলের পরিবেশনা দেখতে আমন্ত্রণ জানান। কিন্তু তিব্বতীয়রা আশঙ্কা করছিল যে এটি দালাই লামাকে অপহরণ করার একটি ফাঁদ এবং অনেকেই তাকে রক্ষা করার জন্য তার প্রাসাদের কাছে জড়ো হতে শুরু করে। পরে এটি তিব্বতীয় ভূখণ্ডে চীনা সেনাদের উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভে পরিণত হয়। পিপলস লিবারেশন আর্মি একটি বর্বর দমন অভিযান চালায় এবং হাজার হাজার মানুষ নিহত হয় বলে জানা যায়। কয়েকদিন পর দালাই লামা প্রাসাদ থেকে পালিয়ে যান। এই সিদ্ধান্ত তিনি তার ব্যক্তিগত দৈববাণীর ঐশ্বরিক আদেশ অনুসারে নিয়েছিলেন বলে জানান। তিনি একজন সৈনিকের ছদ্মবেশে এক রাতে ভিড়ের মধ্যে মিশে যান। একটি দল নিয়ে হিমালয় পেরিয়ে ১৫ দিনের কষ্টকর ভ্রমণের পর তিনি ভারতীয় সীমান্তে পৌঁছান। ভারত সরকার তাকে আশ্রয় দেয় এবং তিনি শেষ পর্যন্ত উত্তর ভারতের ধর্মশালায় স্থায়ী হন, যা তিব্বতের নির্বাসিত সরকারের বাসস্থান হয়ে ওঠে। প্রায় ৮০,০০০ তিব্বতীয় দালাই লামাকে অনুসরণ করে নির্বাসিত হন, যাদের বেশিরভাগই একই এলাকায় বসতি স্থাপন করেন। নির্বাসিত অবস্থায় দালাই লামা তিব্বতীয় জনগণের সংস্কৃতি সংরক্ষণ এবং বিশ্বমঞ্চে তাদের দুঃখ দুর্দশা প্রকাশ করার কাজ শুরু করেন। তিনি জাতিসংঘের কাছে আবেদন জানান। ১৯৫৯, ১৯৬১ এবং ১৯৬৫ সালে সাধারণ পরিষদকে তিব্বতীয় জনগণের সুরক্ষার আহ্বান জানিয়ে প্রস্তাব করতে রাজি করান। ১৯৮৭ সালে তিব্বতে চীনাদের বড় আকারের স্থানান্তরের বিরুদ্ধে লাসায় প্রতিবাদের মধ্যে দালাই লামা একটি ৫ দফা পরিকল্পনা প্রস্তাব করেন, যেখানে তিনি তিব্বতকে শান্তির অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান। কিন্তু তিনি অহিংস প্রতিরোধের অবস্থান থেকে সরে আসেননি। এজন্য ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি। নোবেল কমিটি তার অহিংস নীতির প্রশংসা করে। কয়েক দশক ধরে তিনি বিশ্বের অনেক রাজনৈতিক ও ধর্মীয় নেতার সঙ্গে দেখা করেছেন। তিনি প্রয়াত পোপ জন পল দ্বিতীয়র সাথে বেশ কয়েকবার দেখা করেছেন এবং আর্চবিশপ ডেসমন্ড টুটুর সঙ্গে যৌথভাবে একটি বই রচনা করেছেন। দালাই লামা মাঝে মাঝে আন্তর্জাতিক বিতর্কের বিষয় হয়েছেন, বিশেষ করে ২০২৩ সালে। তাকে একটি ভিডিওতে দেখা যায় একটি শিশুকে ঠোঁটে চুম্বন করতে বলছেন। তার কার্যালয় জানায় আধ্যাত্মিক নেতা প্রায়শই মানুষের সঙ্গে মজার ছলে এমন ঠাট্টা করেন। দালাই লামা এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছিলেন।
এছাড়া 2019 সালে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভবিষ্যতে যে কোনো মহিলা দালাই লামাকে আকর্ষণীয় হওয়া উচিত। এ ঘটনার পরও তার কার্যালয় ক্ষমা চেয়েছিল। ঐতিহাসিকভাবে দালাই লামা তিব্বতীয়দের রাজনৈতিক ও আধ্যাত্মিক উভয় নেতা হিসেবে কাজ করেন, কিন্তু 2011 সালের মার্চ মাসে বর্তমান দালাই লামা তার রাজনৈতিক ক্ষমতা একটি গণতান্ত্রিকভাবে নির্বাসিত সরকারের কাছে হস্তান্তর করেন। সাম্প্রতিক বছরগুলোতে তার বয়স বাড়ার সাথে সাথে এবং ছোটখাটো স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হওয়ায় উত্তরাধিকারের বিষয় এবং এর মাধ্যমে নির্বাসিত তিব্বতীয়দের মাতৃভূমি পুনরুদ্ধারের কারণ সম্পর্কে উদ্বেগ বাড়ছে। এই উদ্বেগ আরও বাড়ে যখন দালাই লামা বলেন একজন পুনর্জন্মপ্রাপ্ত উত্তরসূরি নাও থাকতে পারে এবং এটি তিব্বতীয় জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কিন্তু তার 90 বছর পূর্ণ হওয়ার পর তিনি প্রশ্নটির চূড়ান্ত নিষ্পত্তি করেন। এর মধ্য দিয়ে 600 বছরের পুরনো দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা নিয়ে বৌদ্ধ অনুসারীদের মধ্যে চলা জল্পনার অবসান হলো। এক বিবৃতিতে দালাই লামা বলেন, অনেক অনুরোধ এবং প্রতিক্রিয়া পাওয়ার পর দালাই লামার প্রতিষ্ঠান অব্যাহত থাকবে। কিছু বিশেষজ্ঞ তার এই কথাগুলোকে বেইজিংয়ের কাছে একটি সংকেত হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, কেবল তার কার্যালয়েরই ভবিষ্যৎ পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আছে এবং অন্য কারো এই বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। দালাই লামা জানান, তার অবর্তমানে যে উত্তরসূরি বেছে নেওয়া হবে তিনি তাদের কয়েক শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের ঐতিহ্যকে বজায় রাখবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তার গাদেন ফেদরাং ট্রাস্ট। এই প্রসঙ্গে অন্য কারো হস্তক্ষেপ চলবে না। কিন্তু এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে চীন। দেশটি জানিয়েছে তিব্বতের ধর্মীয় গুরু তারা নির্ধারণ করে দেবে, এতে থাকতে হবে চীন সরকারের অনুমোদন। বেইজিং জোর দিয়ে বলেছে দালাই লামার উত্তরসূরিকে তাদের দ্বারা অনুমোদিত হতে হবে। দালাই লামা এর আগে বলেছিলেন যে তার উত্তরসূরি চীনের বাইরে মুক্ত বিশ্বে জন্মগ্রহণ করবেন, তবে সেই ব্যক্তি কে হবেন তা এখনও অজানা।